4 রাইহা জুবের রিপ্টি। আপনি এখানে? কথাটা বলতেই রাহুল এগিয়ে আসলো। কণার বাহু ধরে বলল, তুমি এখানে কেন কণা? কণা ঘাবড়ে গেল। যাক, রাহুল তাহলে হয়তো কিছু শুনেনি। কণা বাহু থেকে রাহুলের হাত সরিয়ে বলল, উপরে চলুন, সবাই হয়তো আমাদের খুঁজছে। রাহুল সংক্ষিপ্ত উত্তর দিল, তুমি যাও, আমি আসছি। কথাটা বলে রাহুল সামনের দিকে হাঁটা ধরল। কণা পেছনে থেকে ডাকল, কোথায় যাচ্ছেন? ফিরছি আমি, তুমি যাও। কণা নিঃশব্দে উপরে উঠে গেল। সিঁড়িতে আসতেই দেখল আশার তড়িঘড়ি করে নিচে নামছে। কণা ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছেন আশার ভাই? আশার ব্যস্ততার সহিত জবাব দিল, গিফট আনতে যাচ্ছি। কণা বুঝল না আশারের কথার মানে। হয়তো সন্ধ্যার জন্য কোনো গিফট। কণার মনের ভেতর খচখচ করতে লাগল। কণা ছাদে আসলো। ছাদে পা রাখতেই সন্ধ্যা কণাকে টেনে গম্ভীর কণ্ঠে বলল, আর আসতে হবে না, অনুষ্ঠান শেষ, রুমে গিয়ে ঘুমাবি চল। কণা অবাক হয়ে বলল, অনুষ্ঠান শেষ? হু, চল। সন্ধ্যা কণাকে ধরে রুমে নিয়ে আসলো। যা, ফ্রেশ হয়ে হলুদ ধুয়ে আয়। কণা সন্ধ্যার কথা মতো শাড়ি পাল্টে হলুদ শরীর ধুয়ে পরিষ্কার কাপড় পরে নিল। বিছানায় এসে শুতেই সন্ধ্যা কণাকে আচমকা জড়িয়ে ধরে বলল, খুব বড় গেছিস তাই না কণা? হঠাৎ এমন কথা কেন বলছিস? না, এমনি মনে হলো। ঘুমা, নতুন সকাল তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে। নতুন কিছু মানে? নতুন জীবন শুরু করবি সেটার কথাই বলছি। কণার মুখে বিদ্রূপের হাসি ফুটল। নতুন জীবন? কাশ নতুন জীবন হতো। আমার সাথে ঘুমাবি আজ? ভাইয়া কোথায়? ও একটা কাজে গেছে। ফিরবে কি ফিরবে না জানি না। আসলে আঙ্কেলের সাথে ঘুমাবে নি। আমি আজ তোর সাথেই ঘুমাবো। ঠিক আছে। রাতের আধার যখন ক্রমশ ফিকে হয়ে যায় তখন পূর্ব আকাশে সূর্যের প্রথম কিরণ জানান দেয় একটি নতুন দিনের শুরু। নতুন সকাল মানেই এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ। পূর্ব দিগন্তে সূর্যের আগমন যখন আকাশকে লালচে কমলা রঙে রাঙিয়ে তোলে তখন মনে হয় যেন প্রকৃতি এক নতুন চাদরে সেজেছে। ঠান্ডা বাতাসের স্পর্শে মনের মাঝে জাগে এক অনাবিল প্রশান্তি। এই নতুন সকাল নিয়ে আসতে পারে অগণিত সম্ভাবনা। শিশির ভেজা ঘাস, পাখির কাকলি এবং আকাশে ভাসমান সোনালি রঙের মেঘের ছায়া মনে করিয়ে দেয় যে জীবনে কখনোই শেষ কথা বলে কিছু নেই। কণাকে নিজ হাতে তৈরি করে দিচ্ছে সন্ধ্যা। মেরুন কালারের বেনারসিতে অপূর্ব লাগছে কণাকে। সাজানো শেষ হতেই সন্ধ্যা কণার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, নজর না লাগুক কারো, খুব সুন্দর লাগছে তোকে। বেস্ট একটা দিন তোর। কণা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে যেন চিনতেই পারছে না। আয়নার ভেতরের মেয়েটি কি সত্যিই সে? মেরুন বেনারসির জমকালো সাজ, চোখে মোহময় কাজল, ঠোঁটে হালকা লাল রং, যেন কোনো রূপকথার রাজকন্যা। অথচ এই মেয়েটার ভেতরটা যেন ঠিক তার বিপরীত। চোখের পেছনে চাপা এক অসন্তোষ, মুখের হাসির আড়ালে এক অপূর্ণতা। সাজানো চেহারার পেছনে থাকা মন যেন বোবা চিৎকার করছে। সন্ধ্যা একপাশ থেকে কণার চুল ঠিক করে দিল। মৃদু হেসে বলল, আজকে তুই সবার থেকে আলাদা, বউ বলে কথা। কণা মুখ তুলে সন্ধ্যার দিকে তাকালো। গলার কাছে আটকে থাকা কথাগুলো বলার জন্য যেন কিছুটা সাহস খুঁজল। তবে তার আগে সন্ধ্যা আবার বলল, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। নতুন জীবনের জন্য তৈরি হয়ে যা। বেস্ট অফ লাক ডিয়ার। কণার ঠোঁটের কোণে বিদ্রূপের ছায়া ফুটে উঠল। নতুন জীবন কথাটা বারবার কানের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। নতুন জীবনের স্বপ্ন হয়তো ছিল একসময়, কিন্তু এখন তার কাছে সবকিছুই যেন ভীষণ অনিশ্চিতার ধোঁয়াশা। সন্ধ্যা কণার কাঁধে হাত রেখে বলল, চল নিচে, সবাই অপেক্ষা করছে, সময় হয়ে এসেছে। কণা কিছু না বলে মাথা নত করল। চোখে মুখে একটা চাপা বিষণ্ণতা স্পষ্ট। সিঁড়ি দিয়ে নামতে নামতে কণা মনে মনে ভাবল, আজকের দিনটা সত্যিই বেস্ট, নাকি আমার জীবনের সবচেয়ে বড় বিষাদময় দিন। বসার রুমে আসতেই সবাই তাকে নিয়ে ব্যস্ত। জামাই এখনো আসেনি। আসতেছে।
চারপাশে মৃদু আলোর ঝলকানি, মিষ্টি গান আর মানুষের কোলাহল। অথচ কণার মনে একটাই প্রশ্ন, এই কোলাহল কি আমার জীবনের নীরবতাকে আড়াল করতে পারবে? আশার একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু তার মুখে যেন কোনো এক অদ্ভুত গাম্ভীর্যের ছাপ। ভোরের দিকে ফিরেছে সে, আর ফিরতেই কামরুল হাসান আশারকে বিয়ের দিকটা দেখতে বলেন। বেচারা ঘুমে তখন ছুপ ছুপ ছিল, কিন্তু মুখের উপর বলতে পারল না তার ঘুমের দরকার। অজ্ঞতা খাবারের দিকটা দেখল। সন্ধ্যা আশারকে দেখামাত্রই এগিয়ে এসে বলল, এভরিথিং ইজ ওকে? হু, ফিরেছেন কখন? ভোরে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুমাননি রাতে। হু, তো এসেও কি ঘুমাননি? ঘুমানোর আর সময়ই বা পেলাম কোথায় বলো? আই নিড ঘুম সন্ধ্যা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা, আপনি রুমে গিয়ে ঘুমান, আমি বাকিটা সামলে নিব। কিছু সামলানোর লাগবে না, কারণ ও আসবে না। সন্ধ্যা চমকে উঠল। আসবে না মানে? রাজি হয়নি। আর আমি চেষ্টা করেছি সারা রাত বুঝানোর জন্য, কিন্তু ও বুঝেনি। জোর করো কারো হৃদয় কারো জন্য অনুভূতি সৃষ্টি করা যায় না সন্ধ্যা। আমার মন বলছে ও আসবে। আমি কথা বলেছি তো ওর সাথে, আমি বুঝিয়েছি, মনে হচ্ছে ও আসবে। বৃথা ভাবছ। আমি গেলাম। ঠিক 1টার দিকে শোনা গেল জামাই এসেছে। কথাটা কানে আসতেই সন্ধ্যার মুখে হাসি ফুটল। সে জানত বর আসবে। সন্ধ্যা কণার সাথে থাকায় আর বরের কাছে যেতে পারল না। বরকে স্টেজে বসানো হয়েছে। কণার বর আসার কথা শুনেই বুকের ভেতর যন্ত্রণা শুরু হতে লাগল। বাহিরে কেমন যেন চেঁচামেচির আওয়াজও শোনা যাচ্ছে। একটু পর কামরুল হাসান আসলেন সন্ধ্যার কাছে। সন্ধ্যাকে সাইডে ডেকে কিছু বললেন। সন্ধ্যা কামরুল হাসানকে কি বলল তা কণা শুনতে পেল না। কিছুক্ষণ পর সন্ধ্যা আশারের রুমে গেল। আশারকে জাগিয়ে তুলে বলল, আরে উঠুন। আশার ঘুম ঘুম ভাব নিয়ে বলল, হোয়াই? বিয়ের ব্যান্ড বাঁশি ঢোল বাজাবেন, সেজন্য উঠুন তো। আশার উঠে বসল। যান, ফ্রেশ হয়ে আসুন। বর পক্ষ চলে এসেছে, কাজীও চলে এসেছে, বিয়ে পড়াবে। আমি যাচ্ছি, আপনি রুম থেকে বের হয়ে আঙ্কেলের কাছে যাইয়েন তো, সে কিছু বলবে। বর এসেছে। সন্ধ্যা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তা আসবে না? যান এখন কণার বাবাকে বুঝিয়ে আসুন। আমি চললাম। সন্ধ্যা বেরিয়ে আসলো। কণার কাছে এসে বসতেই কণা জিজ্ঞেস করল, কি হয়েছে? নাথিং, তেমন কিছু না। কথাটা বলতেই হঠাৎ বাহির থেকে একটা মেয়ে এসে কণাকে জড়িয়ে ধরল। কণা হকচকিয়ে গেল। মেয়েটির মুখের দিকে তাকাতেই দেখল শরীফা এসেছে। চমকালো কণা, তুমি এখানে? শরীফা সন্ধ্যার দিকে তাকিয়ে কিছু বলতে বললে সন্ধ্যা ইশারায় চোখ গরম করে তাকায়। শরীফা মৃদু হেসে বলল, তোমার বিয়ে আর আমি আসব না? দাওয়াত দাও নি তো কি হয়েছে? আমি যেচেই চলে এসেছি। কণার মাথাতেই ছিল না শরীফাকে জানানোর। শরীফা বসল। সন্ধ্যা জিজ্ঞেস করল, ছেলের বিয়ে পড়ানো শেষ? হ্যাঁ, এখন এখানে আসবে। কথাটা বলতেই কাজী এসে হাজির। কণার সামনে চেয়ার টেনে বসে বলল, পাত্র রাত আহমেদ তার পিতা আশরাফুল ইসলাম এবং মাতা আমেনা বেগম এবং কনে কণা তার পিতা কামরুল হাসান এবং মাতা সানজিদা বেগম সকলের সম্মতিতে এই বিয়েটি সম্পন্ন হচ্ছে। এখন পাত্রীর কাছে জানতে চাই, কণা, তুমি কি রাত আহমেদকে তোমার স্বামী হিসেবে কবুল করো? রাতের নাম শুনতাই কণা চমকে উঠল। মন হয়ে গেল অবশ। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে দাঁড়ালো। রাতের নামটা শুনে তার বুকের গভীর থেকে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চারপাশের শব্দ, মানুষের কোলাহল, সবার হাসি, সব যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল তার জন্য। রাতের নাম কেন বলছে কাজী? পাত্র তো রাহুল। আঙ্কেল, আপনার ভুল হচ্ছে, পাত্রের নাম রাহুল হবে। কণার কথায় কাজী আশেপাশে তাকালো। ভুল কেন হবে? পাত্র নিজেই তো বলল তার নাম আর তার বাবা মায়ের নাম। কণা কিছু বলতে নিলে সন্ধ্যা থামিয়ে দেয়। কাজী সাহেবের কোনো ভুল হয়নি। তুই রাতকে বিয়ে করতে চাস না? রাত এসেছে, এখন তুই কবুল বলে দে। মাথা ঘুরিয়ে গেল কণার। রাত এসেছে কিভাবে সম্ভব?
রাতের তো আজ রাতে ফ্লাইট ছিল তাহলে? কাজী তারা দিল। কণা কাপা কাপা গলায় বলল, হ্যাঁ, আমি রাত আহমেদকে আমার স্বামী হিসেবে কবুল করছি। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কণার দেহ জুড়ে বইছে ঝড়। একটু পর কণার পাশে বসানো হলো রাতকে। সাদা পাঞ্জাবি পরা রাতের মুখে কোনো আবেগ নেই, তার চোখে সেই চিরচেনা গাম্ভীর্য। পাশেই আরাফাত। মাথায় কিছুই ঢুকছে না, কিভাবে কি হলো। কণা একটু দূরে তাকাতেই দেখতে পেল রাহুল দাঁড়িয়ে আছে। কণা বসা থেকে উঠে দাঁড়ালো। রাহুল মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরল। খুব কষ্ট হচ্ছিল নিজের বিয়ের আসরে নিজরি হবু বউয়ের বিয়ে তার ভালোবাসার মানুষটার সাথে করাতে গিয়ে। কিন্তু কি করার, যখন প্রিয়তমার সুখটাই সবার ঊর্ধ্বে থাকে তখন এমন কঠিন অনেক কাজই করতে হয় বুকে পাথর চেপে। মৃদু শীতল বাতাস তাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সেই স্পর্শে কোনো প্রশান্তি নেই। বুকের ভেতর যেন এক অদৃশ্য ভার চাপা পড়ে আছে। নিজের মনের ভেতর সান্ত্বনার কথা বলে সে নিজেই নিজেকে বোঝাতে চাইছে। বিড়বিড় করে বলল, খুব কাঠখড় পুড়িয়েছি তোমার জন্য। আমার কাছে তোমার সুখটাই আগে। আর আমি বুঝে গিয়েছি তুমি কোথায় সুখী হবে, তাই তোমাকে তোমার সুখের সন্ধান পাইয়ে দিলাম। ভালো থাকো প্রিয়। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে ফুটে উঠল এক ম্লান হাসি। কিন্তু সেই হাসির ভেতর যেন ছলকে উঠল অজস্র অশ্রু। মুখে হাসি থাকলেও চোখের গভীরে সেই কষ্টের ঝড় যেন ধরা পড়ল। পায়ের তলায় মাটি সরে যাওয়ার অনুভূতি সত্ত্বেও সে নিজেকে ধরে রেখেছে। তবে বুকের ভেতরের কান্নার তীব্রতা যেন তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। চোখের কোণে জল জমলেও সে তা ঝরে পড়তে দিচ্ছে না, কারণ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে, প্রেম আর দায়িত্বের দ্বন্দ্বে। আর সে বেছে নিয়েছে প্রিয়জনের সুখ। হাঁটতে হাঁটতে একসময় থেমে গেল রাহুল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনের ভেতর থেকে একটাই প্রশ্ন উঠে আসছে, তোমার জন্য এতটা করতে পেরে কি আমি খুশি? নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছি যে যা করেছি ঠিক করেছি? তার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট, অথচ সেই বেদনা মিশে আছে এক গভীর ভালোবাসায়। যে ভালোবাসায় মানুষটাকে পাওয়ার দাবি করে না। আশার কামরুল হাসান সন্ধ্যা। আরাফাত বসে আছে রুমের ভেতর। গতকাল রাতেই রাহুল জানিয়ে দিয়েছিল সে বিয়েটা করতে পারবে না। কামরুল হাসান কথাটা শোনা মাত্রই চমকে উঠেন। রাত পোহালেই বিয়ে, আর ছেলের মতো ছিল, ছেলে নিজেই তো পাঠিয়েছিল পরিবার, তাহলে হঠাৎ গায়ে হলুদ শেষ হতেই ছেলে এমন কথা কেন বলল? সন্ধ্যা কামরুল হাসানকে চিন্তিত হতে দেখতে এগিয়ে আসলো। ভ্রু কুঁচকে বলল, আপনি ঠিক আছেন আঙ্কেল? চোখ মুখ এমন লাগছে কেন? কামরুল হাসান আশেপাশে তাকালো। চাপা স্বরে বলল, সন্ধ্যা, রাহুল বিয়েটা করতে পারবে না। ফোন করে এখন জানালো এটা। আমি কারণ জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বলল না। এখন বিয়েটা না হলে কি আমার মান সম্মান থাকবে বলো? ছেলেটা কি বিয়েটাকে খেলনা ভেবেছে? এখন আমি কি করব বলো? আত্মীয়দের সামনে তো মুখ দেখাতে পারবো না। সন্ধ্যাও চমকালো। যেই ছেলে নিজ থেকে পরিবার পাঠিয়ে বিয়ে ঠিক করেছে সেই ছেলের তো বিয়ে করবে না বলার কথা নয়। তাহলে কি এমন হলো? আচ্ছা আঙ্কেল, চিন্তা করবেন না, আমি আশারকে পাঠাচ্ছি, ও রাহুলকে বুঝাবে। কথাটা বলেই সন্ধ্যা আশারকে খুঁজতে গেল। আশারকে পেতেই বলল, শুনুন, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? রাহুল বিয়ে করবে না বলছে। আপনি একটু ওকে বুঝান না। মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। এভাবে গায়ে হলুদের দিন হুট করে বিয়ে করবে না বললেই তো হয়ে যায় না। ও বাচ্চা ছেলে নয়, একটু বুঝান। আশার কামরুল হাসানের থেকে রাহুলের নম্বর নিল। ফোন করল। রিসিভ হতেই আশার জিজ্ঞেস করল, কোথায় তুমি? রাহুল জানালো বাড়ি থেকে খানিকটা দূরে আছে। আমি আসছি বলে ফোন কেটে তড়িঘড়ি করে বের হলো। আসার পথে সিঁড়িতে কণার সাথে দেখা হয়েছিল। গাড়ি নিয়ে বেরিয়ে যায় রাহুলের কাছে। কণাদের বাড়ির থেকে কিছুটা দূরে এক শান্ত শীতল নদী। নদীর সামনেই বসে আছে রাহুল। আশার গিয়ে পাশে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠেই বলল, এসব কি শুনলাম রাহুল? তুমি বিয়ে করবে না কেন বলেছ? তুমি জানো এতে কণাসহ কণার বাবাকে কত কি সহ্য করতে হবে?
রাহুল স্মিত হাসল, হাসিতে প্রাণ নেই। পাশেই হাত দেখিয়ে বলল, আশার ভাই একটু বসবেন? আমার কোনো বড় ভাই নেই, আমি একাই। বাবা মায়ের কাছে যখন যা চেয়েছি আমাকে তাই এনে দিয়েছে, কখনো বলে নি এনে দিতে পারবে না। আজ সেই ছেলেই তার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিচ্ছি। নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে বিধায়। আশার বসে পড়ল রাহুলের পাশে, কাঁধে হাত রেখে বলল, কেন ফিরিয়ে দিচ্ছ নিজের প্রিয় মানুষটাকে? আপনি কখনো মানতে পারবেন আপনার প্রিয় নারী আপনাকে ভালোবাসে না? তার মনে অন্য এক পুরুষ আছে। সংসার কি করতে পারতেন? একটা মেয়ের মনে আমি ছাড়া অন্য পুরুষের বসবাস সর্বদা, সেখানে আমি কি করে জেনে শুনে তাকে বিয়ে করি বলুন? আমার তো বিবেক বলে কিছু একটা আছে। এমন যদি হতো বিয়ের পর জানতে পেরেছি, তাহলে না হয় মেনে নিয়ে চলা যায়। কিন্তু বিয়ের আগেই যেখানে শুনলাম আমার প্রিয় নারী অন্য এক পুরুষকে পাগলের মতো ভালোবাসে, সেখানে আমার দ্বারা হচ্ছে না বিয়েটা করার। আমার নিজেকে লোভী মনে হচ্ছিল। মনে হচ্ছিল নিজ হাতে জেনে শুনে আরেকটা সচল প্রাণ হয়তো চিরতরে দম বন্ধ করে সাথে ঝুলিয়ে রাখতাম। আশার নিশ্চুপ হয়ে গেল। সে কণা আর রাতের ব্যাপারটা জানার পরও নিজ থেকে রাতকে ফোন দিয়ে এসব জিজ্ঞেস করেনি। কারণ কারো মনে জোর করে কিছু বলে তো আর অনুভূতি তৈরি করা যায় না। আর রাহুল ছেলেটাকেও তার মন্দ মনে হয়নি। তাহলে কি তুমি মনে করো নিজের ভালোবাসার মানুষকে তার মতো করে ছেড়ে দেওয়া সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? তুমি যে পদে পদে ভেঙে পড়বে। আশার ভাই ভাঙছি তো প্রতিটা মুহূর্তে। আমি চাইলে জোর করেই বিয়ে করতে পারতাম, কিন্তু কণা সুখী হবে না, আমিও না। আমরা দুজনেই হয়তো বেঁচে থাকতাম, কিন্তু আমাদের জীবনটা বয়ে নিয়ে যেতাম বোঝার মতো করে। ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয় ভাইয়া, হারানোর পরেও শক্ত থেকে তাকে সুখী দেখতে চাওয়া। কণাকে আমি ভালোবাসি বলেই তার ইচ্ছেগুলোকে বাধা দিতে চাই না, বরং তার মুক্তিই আমার ভালোবাসার প্রকৃত প্রকাশ। আশার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইল। নিজের ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব অনুভব করল। আশার গভীর গলায় বলল, রাহুল, ভালোবাসা কখনো সহজ নয়, কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো। তোমরা একটা ডিসিশন পড়ে না আবার আফসোসের কারণ হয়। রাহুল দীর্ঘশ্বাস ফেলল। আমি নিশ্চিত আফসোস হবে না আশার ভাই। কণার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতিতে রাতের জন্য ভালোবাসা স্পষ্ট। আমি শুধু তার সুখের জন্য সরে যাচ্ছি। কণার সুখই আমার শান্তি। আর তোমার সুখ? কখনো দেখছেন কারো জন্য কারো জীবন থেমে থাকতে? আমার জন্য হয়তো আল্লাহ তাআলা অন্য কাউকে বানিয়েছেন। কণা হয়তো আমার বুকের বা পাঁজরের তৈরি নয়। আশার আর কিছু বলল না। কয়েক মুহূর্ত বসে থেকে উঠে দাঁড়ালো। রাহুলের কাঁধে হাত রেখে বলল, তোমার কি মনে হয় তুমি কণাকে বিয়ে না করলে রাত বিয়ে করবে? আমি চিনি তো আমার ভাইকে, ও করবে না বিয়ে। আপনারা সকলে মিলে বুঝাবেন, রাত ঠিক বুঝবে। একটা পুরুষকে একটা নারী খুব সহজে বদলে ফেলতে পারে, কিন্তু একটা পুরুষ সেটা এত সহজে পারে না। আর আমার এত ধৈর্য নেই ভাই। আসছি, আপনি কথা বলুন রাতের সাথে, ও মানবে। রাহুল উঠে চলে গেল। আশার পকেট থেকে ফোনটা বের করে রাতকে ফোন করল। দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। আশার ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, কোথায় তুই? স্টেশনে। কোথাকার? রাজশাহীর। তুই রাজশাহী? এ বাসায় আসতেছিস? না, ঢাকা যাচ্ছি। ওয়েট কর, আমি আসতেছি। আশার ফোনটা পকেটে ঢুকিয়ে স্টেশনের দিকে ছুটল। মিনিট 30-এর মধ্যে স্টেশনে আসতেই দেখা মিলল রাতের। বেঞ্চে বসে আছে। আশার হেয়ালি না করে সোজা বলল, কণাকে বিয়ে করবি তুই? রাত ভ্রু কুচকাল। কি সব বলছ? আমি কেন কণাকে বিয়ে করব? ওর রাত পোহালে কাল বিয়ে। তুইও বাড়ি গিয়েছিলি? হু। কেন? কণার সাথে শেষবারের মতো দেখা করতে। রাহুল বিয়েটা করতে পারবে না বলে দিছে। হোয়াট? হ্যাঁ, একমাত্র তোর কারণে। মেয়েটা তোকে ভালোবাসে সেটা জানার পরই না করে দিয়েছে। জানলো কি করে? তোদের দুজনকে একসাথে হয়তো দেখে নিয়েছিল আজ। আমি ওর সাথে কথা বলছি, বুঝাচ্ছি। ও বুঝবে, বলে লাভ নেই।
আমি কেবল ওর কাছ থেকেই আসলাম। ও করবে না বিয়ে। কথাটা বলতেই আশারের ফোন বেজে উঠল। আশার পকেট থেকে ফোন বের করতেই দেখল সন্ধ্যা ফোন করেছে। আশার ফোনটা রিসিভ করে কানে নিতেই সন্ধ্যা বলল, বুঝাতে পারলেন রাহুলকে? না, রাহুল বুঝেনি। আর রাতের কাছে এসেছি স্টেশনে। স্টেশনে মানে? রাত রাজশাহী এসেছিল আজ। কণার সাথে দেখা করেছে। তখনই রাহুল দেখে ফেলছে। ফোনটা ওর কাছে দিন তো। আশার রাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, নে সন্ধ্যা কথা বলবে। রাত ফোনটা কানে নিতেই সন্ধ্যা বলল, আমি আসার আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি আসবেন কি না। প্রত্যুত্তরে আপনি কি বলেছিলেন? না করেছিলাম। তাহলে আপনি কেন আসলেন? আপনি যদি না আসতেন তাহলে রাহুল আপনাদের একত্রে দেখত না, আর না আপনার ব্যাপারে শুনতে পারত। এখন এর দায়ভার কে নিবে? শুধুমাত্র আপনার জন্য কণার বিয়েটা ভেঙে গেছে। আমি কখনোই আপনাকে বলতাম না কণার হয়ে কথা, কারণ আমি জানি জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি কণার সাথে রাহুলের বিয়েতে একটু আপত্তি করেছিলাম ডায়েরিটা পড়ে, কিন্তু পরে রিয়েলাইজ করেছি কণা ঠিক কাজটাই করছে, কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না। এখন আপনার করা দায়ভার কি এই পরিবার চুকাবে এখন? কণার বিয়েটা ভেঙে যাওয়ার পেছনে তো আপনি। মেয়েটা যদি এখন শুনে রাহুল বিয়ে ভেঙে দিচ্ছে তাহলে কি হবে ভেবেছেন? আপনাকে তো পেলই না, আবার বিয়ের দিনই শুনল তার বিয়ে ভেঙে গেছে। রাতটা ভাবুন। আপনার কি করণীয়? রাহুল তো বিয়ে করবে না। এখন কণার দায়ভার কে নিবে? কাল বিয়েতে হয় আপনি রাহুলকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবেন, আর তা না হলে আপনি আসবেন। বাকিটা আপনার উপর নির্ভর করছে কি করবেন। আপনার ভাইয়ের কাছে ফোন দিন। রাত এগিয়ে দিল ফোনটা। আশার কানে নিতেই সন্ধ্যা বলল, আপনার ভাই কি করবে না করবে তাকে ভাবতে বলুন। আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে সে দায়। কথাটা বলেই সন্ধ্যা ফোন কেটে দিল। কণা ঘুমিয়ে আছে। সন্ধ্যা সোজা কামরুল হাসানের রুমে গেলেন। দেখল তিনি সোফায় কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সন্ধ্যা দরজায় কড়া নাড়ল। কামরুল হাসান নড়েচড়ে বসলেন। চোখে চশমা লাগিয়ে বললেন, আসো ভেতরে। রাহুলকে রাজি করাতে পারলে? না আঙ্কেল, রাহুল রাজি হচ্ছে না। তাহলে এখন কি করব? আমার মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে। আঙ্কেল একটা কথা বলতাম। বলো। বলছি আমার দেবর রাত। রাত আর কণা একই কোচিং সেন্টারে পড়েছে। যদি রাত কোনোভাবে কণাকে, বুঝতে পারছেন কি বলছি? এটা হয় কি করে সন্ধ্যা? ছেলে কেমন সেটা তো জানি না। আশারকে আপনার কেমন লেগেছে? ভালোই। আশারেরই ছোট ভাই সে। আর কণা তো তাকে চিনেই। কিন্তু লোকজন কি বলবে? একটু তো কানাঘুষা করবেই। রাত কি করবে বিয়ে? আর কণা সে? কণা করবে। সেটা নিয়ে প্যারা নেই। রাতও ঠিক আসবে বিয়েতে। আপনার আপত্তি নেই তো? কণা আমার সাথেই থাকবে। ঠিক আছে, যা ভালো হয় সেটাই করো। তোমরাই আমার ভরসা। নিশ্চিন্তে ঘুমান আপনি। আসছি। আশার সারা রাতটা রাতকে বুঝালো। অবশেষে ধৈর্য বাঁধ ভেঙে যেতেই ভোরের দিকে চলে আসলো। বর্তমান রুমের নীরবতাকে পেছনে ঠেলে দিয়ে সন্ধ্যা বলে উঠল, আঙ্কেল এবার তো আমাদের ফিরতে হবে। কামরুল হাসান উঠে দাঁড়ালো। মাথা ঝাঁকিয়ে রুম থেকে বের হলো। কণা আর রাত পাশাপাশি বসে আছে। কণা ভাবছে এমন কিছু কি করে হলো। রাতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনার সাথে আমার বিয়েটা হলো কি করে? আপনাকে কি সন্ধ্যা তাবিজ করে নিয়ে আসছে? রাত রাগী চোখে তাকালো কণার দিকে। কণা ভরকে গেল। কামরুল হাসান এগিয়ে আসলেন। রাতের হাত ধরে বললেন, তোমাকে আমি চিনি না বাবা। শুনেছি তুমি আশারের ভাই। আশা করি তুমি আশারের মতোই। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি পরিস্থিতির শিকার হয়ে। আমার মেয়েকে কখনো কষ্ট পেতে দিও না বাবা। রাত চোখে ভরসা দিলেন কামরুল হাসানকে। হাতের উপর হাত রেখে বললেন, চিন্তা করবেন না আঙ্কেল। কবুল বলে আপনার মেয়েকে বিয়ে করেছি, তাকে সুখে রাখার সকল দায় আমার। আর কথা দিচ্ছি অখুশি রাখব না আপনার মেয়েকে। কথাটা শুনে স্বস্তি পেলেন কামরুল হাসান।
মেয়ের দিকে এগিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। কপালে চুমু খেয়ে বলল, সুখী থাকো সর্বদা। কণা বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি হলে সন্ধ্যা কণাকে নিয়ে গাড়িতে বসায়, পাশে রাতকে বসতে বলে। রাত কণার পাশে বসে, আশার সন্ধ্যা সামনে বসে, আর আরাফাত শরীফা তাদের গাড়িতে বসে। গাড়ি ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। ভেতরে চাপা এক অস্বস্তি আর নীরবতা। কেউই কোনো কথা বলছে না। কণা জানালার বাইরে তাকিয়ে, তার মনের ভেতরে যেন ঝড় বইছে। কোথাও যেন হিসেব মিলছে না। রাত এক পলক তাকিয়ে আছে কণার দিকে। কণার অভিব্যক্তি পড়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখে মুখে ভাবনার রেশ ছাড়া আর কিছুই দেখছে না। আমেনা বেগম সোফায় বসে বসে টিভি দেখছেন। ছেলে পেলে কেউ বাসায় নেই। আর রাতটাও কোথায় গেছে যে ফিরেনি আর। ফোনও ধরছে না। আকস্মিক কলিং বেল বাজতেই রাত এসেছে ভেবে দরজাটা খুলল। ফ্ল্যাটের দরজা খুলতেই আমেনা বেগম ভেতরে থেকে বললেন, রাত এত দেরি হলো কেন? ফোনও রিসিভ করছিস না যে? কথাটা বলেই তাকাতেই রাতের পাশে কণাকে বধূ বেশে দেখে চমকে বলল, কণা। আশার সন্ধ্যা পেছনে থেকে সামনে এগিয়ে আসলো, সাথে আরাফাত আর শরীফাও। তাদের হাতে ফুল। আশার পথে নিয়ে এসেছে রুম সাজাবে বলে। কণার ক্লান্ত মুখের দিকে একবার তাকিয়ে গভীর শ্বাস ফেলল। ভেতরে ঢুকে সোজা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, কণা এখন থেকে এই বাসার সদস্য। আমেনা কিছুটা অবাক হয়ে বললেন, মানে? কণা আর রাতের বিয়ে হয়ে গেছে? কি কেউ কোনো কিছু জানালেও না? কিভাবে হঠাৎ এমন হলো? রাত চুপ করে মাথা নিচু করে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ। কণা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। আমেনা বেগম একটু শান্ত কণ্ঠে বললেন, এসো ভেতরে বসো, আমি কিছুটা পানি এনে দিচ্ছি, তারপর সব খুলে বলো। কণা ধীর পায়ে ফ্ল্যাটের ভেতরে এসে কোণের সোফায় বসে পড়ল। এদিকে আশার বলল, মা, আমি সব বলবো, তবে এখন কণা আর রাতকে একটু বিশ্রাম নিতে দাও, ওরা খুব ক্লান্ত। আমেনা বেগম বললেন, ঠিক আছে। কণা একবার রাতের দিকে তাকালো। তার চোখে প্রশ্ন, অস্বস্তি আর ধকলের ছাপ স্পষ্ট। সন্ধ্যা কণাকে রুমে নিয়ে যেতে চাইলে শরীফা আর আরাফাত বাধা দেয়। তারা হালকার উপর ঝাপসা সাজাবে রুমটা। আজ তো বাসর রাত। সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো, আচ্ছা। ওরা রুম সাজাতে চলে গেল। আশার তার মাকে নিয়ে তার রুমে চলে গেল। বসার ঘরে মাথায় হাত ঠেকিয়ে সোফায় বসে আছে রাত। আশার তার মায়ের সাথে কথা বলতেছে। সন্ধ্যা নিচে মায়ের বাসায় গেছে। শরীফা কণাকে নিয়ে রাতের রুমে। রাত চোখ বুঝে চিন্তা করতেছে। নিজেই চলে ভাইয়ের টাকায় এখন কণা এসেছে জীবনে। এসেছে কি আবার? নিজেই নিয়ে এসেছে। এখন কণার মান্থলি খরচ তো আর আশার ভাইয়ের কাছে চাওয়া যায় না। নিজের একটা ইনকাম সোর্স বের করতে হবে। কণার বাবাকে কথা দিয়েছে কণাকে সে অখুশি রাখবে না। কথাটা ভাবতেই আরাফাত এসে রাতের সামনে দাঁড়ায়। রাত, এটা তোর জন্য। আরাফাত কথাটা বলেই একটা প্যাকেট রাতের হাতে ধরিয়ে দেয়। রাত প্যাকেটটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি আছে এতে? এখানে দেনমোহরের টাকা আছে। আশার দিয়ে পাঠালো। কণাকে দিয়ে দিস। রাত প্যাকেটটা ফের আরাফাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাইয়ার টাকা কেন আমি আমার বউকে দিব? যেদিন ইনকাম করতে পারবো, দেনমোহর পরিশোধ করার সামর্থ্য হবে নিজের টাকায়, সেদিন কণাকে তার প্রাপ্য বুঝিয়ে দিব। তা বললে হয় নাকি? তোর তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। এখন আপাতত দিয়ে দে। দেনমোহর পরিশোধ না করলে তো বউকে ছোঁয়াও নিষেধ। ভালো করেই জানো বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে। সেখানে ছুঁয়াছুঁয়ির কথা কেন আসবে? আর হ্যাঁ, নিজের টাকায় যেদিন দেনমোহর পরিশোধ করব সেদিনই না হয় ছুঁয়ে দেখব। রাতের কথা শুনে আরাফাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলে উঠল, তুই যেমনটা ভালো মনে করিস তেমন কর। আরাফাত ধীরে ধীরে প্যাকেটটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রাতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে কিছু আর বলল না। এদিকে শরীফা কণাকে নিয়ে ঘরে বসে আছে। কণার চোখে মুখে চিন্তার ছাপ।
আরাফাত দরজার বাহির থেকে শরীফার নাম ডেকে বলল, এই মেয়ে বের হচ্ছ না কেন? রাত রুমে যাবে না? হ্যাঁ আসছি। শরীফা কণার থেকে বিদায় নিয়ে চলে গেল। কণা এবার পুরো রুমে চোখ বুলালো। আজই প্রথম রাতের রুমে আসা। খুবই সিম্পল রুম। একটা বেড, একটা পড়ার টেবিল, একটা আলমারি, একটা ভেনিটি আর একটা ডিভান। পুরো রুমে চোখ বুলাতেই রাত ভেতরে ঢুকল। দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে সাধারণ পোশাক পরে নিল। কণা পা ঝুলিয়ে বসে রইল। রাত বের হতেই কণা দাঁড়িয়ে বলল, শুনুন, আপনার সাথে আমার কথা আছে। রাত বিছানায় শুতে শুতে বলল, আমি ভীষণ টায়ার্ড এখন, সকালে বলছি কথা। আচ্ছা, আমাকে কি সোফায় শুতে হবে? রাত কণার দিকে তাকালো। আমার বেড যথেষ্ট বড়, তিনজন শুলেও চাপাচাপি হবে না। আচ্ছা, কিন্তু কিন্তু কি আবার? আমি শাড়িটা পাল্টাবো। ওয়াশরুম তো আছে, গিয়ে পাল্টাও, মানা করছি নাকি? পোশাক তো নেই এখানে, আর আনাও তো হয়নি। রাত লম্বা শ্বাস টেনে শোয়া থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলে সোজা সন্ধ্যার রুমের দিকে গেল। দরজার কাছে যেতেই দেখল সন্ধ্যা ল্যাপটপে বসে কিছু একটা করছে। রাত দরজায় টোকা দিয়ে বলল, ভাবি। সন্ধ্যা ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলল, হ্যাঁ বলুন, আপনার একটা শাড়ি বা কামিজ দিন। কণার জামা কাপড় তো আনা হয়নি। ও হ্যাঁ, এখনই দিচ্ছি। সন্ধ্যা আলমারি থেকে সুতি শাড়ি বের করে রাতের হাতে দিল। রাত থ্যাঙ্কস বলে চলে গেল। সন্ধ্যা আবার ল্যাপটপে মুখ গুজল। অনেক কাজ বাকি তার এখনো। রাত রুমে এসে কণাকে শাড়িটা দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, তাড়াতাড়ি পাল্টে লাইট অফ করে দাও রুমের। আই নিড স্লিপ। কণা ওয়াশরুমে গিয়ে শাড়ি পাল্টে বের হয়। বিছানায় শুতে গিয়ে দেখল চাদর বা কম্বল কিছুই নেই বেডে। শাড়ির ভরসা নেই, কখন কোন হাল হয় বলা দেয়। কণা আবার রাতকে ডাকল, শুনুন। ঘুমিয়ে পড়েছেন? কি হলো শুনুন না। রাত বিরক্ত হয়ে বলল, আবার কি হলো? চাদর বা কম্বল কোথায় রাখা আছে? আলমারিতে দেখো। কণা আলমারিটা খুলে দেখল কম্বল রাখা আছে। কণা সেটা বের করে বিছানায় রেখে লাইট অফ করে শুয়ে পড়ল। আশার রুমে আসতেই দেখল সন্ধ্যা সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে। পুরো রুম অন্ধকার। আশার হাত ঘড়িতে সময় দেখে নিল। রাত এখন 12:30 বাজে। আর সন্ধ্যাকে তো আগে কখনো ল্যাপটপ চালাতে দেখেনি। এই ল্যাপটপের জন্যই কি তাহলে ও বাসায় গিয়েছিল? আশার পকেট থেকে ফোনটা বের করে চার্জে দিয়ে সন্ধ্যার পাশে বসে বলল, কি করছো? সন্ধ্যা চমকে গেল। তড়িঘড়ি করে ল্যাপটপটা বন্ধ করে বলল, না কিছু না। আপনি কখন এসেছেন? কেবলই আসলাম। তুমি কি করছিলে ল্যাপটপে? ওই যে ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে সেটারই কাজ করছিলাম। ঘুমাবেন তো চলুন। আশার ভ্রু কুঁচকালো। ভার্সিটি কবে যাচ্ছ? কবে যাচ্ছি? একটু ভেবে বলল, সপ্তাহখানেক পর। আচ্ছা শুবে তো। আমি শুলাম, আপনিও আসুন। সন্ধ্যা গিয়ে বিছানায় শুল। আশার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও শুয়ে পড়ল। গভীর রাত। চারিদিকে শুনশান বাতাস, হালকা কুয়াশা। রাত তখন 3টা বাজে। জানলা খোলা থাকায় রুমের ভেতর ঠান্ডা বাতাস আসতেছে। সন্ধ্যা গভীর ঘুমে আচ্ছন্ন। আশারও ঘুমিয়েছিল, কিন্তু আকস্মিক ফোনে কল আসায় তার ঘুম ভেঙে যায়। এত রাতে কার ফোন আবার? আশার বিছানা ছেড়ে উঠে ফোনের কাছে আসলো। স্ক্রিনে ভালো করে তাকাতেই দেখল অচেনা নম্বর থেকে কল এসেছে। আশার ভ্রু কুঁচকালো। রিসিভ করতে গিয়ে দেখল ফোন কেটে গেছে। ফের উল্টো ঘুরে চলে আসতে নিলে আবার বেজে উঠে ফোন। আশার রিসিভ করল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, ইমার্জেন্সি হসপিটালে আসুন, একজন হার্টের রোগী ভর্তি হয়েছে। আশার অবাক হয়ে বলল, এখনই? হ্যাঁ। কথাটা বলেই ফোন কেটে গেল ওপাশ থেকে। আশার ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফর্মাল পোশাক পরে উপরে এপ্রন পরে সন্ধ্যার ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো। এখন ডাকলে ঘুম নষ্ট হয়ে যাবে সন্ধ্যার, তাই ফোনে একটা মেসেজ পাঠিয়ে আশার চলে গেল।
ভোরের দিকে হালকা শীত অনুভূত হতেই ঘুম ভেঙে যায় রাতের। মৃদু চোখ মেলে উঠে বসে কম্বল নেবার জন্য। পাশ ফিরতেই চোখ যায় কণার উপর। শরীরে তার কম্বল নেই। শাড়ি কিছুটা পায়ের উপরে উঠে গেছে। শাড়ির আঁচল বুক থেকে সরে গিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রাত চোখ সরিয়ে নিল। পায়ের নিচে থাকা কম্বলটা কণার শরীরে দিয়ে নিজে নিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যা ঘুম থেকে উঠে পাশে আশারকে দেখতে না পেয়ে ধরে নিল হয়তো ভোরের দিকে হসপিটালে চলে গেছে। কারণ আজই তার যাওয়ার কথা ছিল হসপিটালে। সেজন্য আর আশারকে নিয়ে না ভেবে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে সকালের ব্রেকফাস্ট বানাতে। চা, পাউরুটি আর ডিম পোয়া করে খাবার টেবিলে সাজায়। জগ নিয়ে জুস বানাতে নিলে তখনই দরজায় কলিং বেল বেজে উঠে। সন্ধ্যা জগ হাতে নিয়েই দরজা খুলতেই দেখে শ্রেয়া এসেছে। সন্ধ্যা দেওয়াল ঘড়ির দিকে তাকায়। এখন 7:45। শ্রেয়া সন্ধ্যাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভেতরে আসতে বলবি না নাকি? সন্ধ্যা সরে দাঁড়ালো। শ্রেয়া ভেতরে ঢুকে খাবার টেবিলের দিকে আগে তাকালো। শ্রেয়া চেয়ার টেনে বসে বলল, বাহ, খাবার রেডি দেখি টেবিলে। কথাটা বলেই একটা পাউরুটি আর একটা ডিম মুখে পুরে নিল। শ্রেয়া খেতে খেতে বলল, শুনলাম রাতকে নাকি বিয়ে করিয়েছিস তুই। বাহ, নিজের বান্ধবীকে রাতের ঘাড়ে চাপিয়ে দিলি। সন্ধ্যার ভ্রু কুঁচকে আসলো। এসব বলার জন্য তুই এখানে এসেছিস? শ্রেয়া হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, না রে, আমি তোদের দেখতে এসেছি। আচ্ছা, আশার কোথায়? কেন, আশারকে দিয়ে কি করবি? না, এমনি। রাতরা ঘুম থেকে উঠেনি বুঝি? কেন বলো তো? আমাদের ঘুম থেকে উঠা নিয়ে তুমি কি করবে? কথাটা বলতে বলতে রাত এগিয়ে আসলো। শ্রেয়া মুচকি হেসে বলল, না, কি আর করব? কিছুই না। তা বলছি, তোমার না গতকাল রাতে ফ্লাইট ছিল? বিদেশে না গিয়ে সোজা বিয়ে করতে গেলে যে? সন্ধ্যা এবার দাঁত চেপে বলল, এসে থেকেই পাগলের মতো বিলাপ কেন করছিস? তুই বাসায় যা। বাহরে খেদিয়ে দিচ্ছিস? নতুন বউ কোথায়, একটু নিয়ে আয় দেখি মুখ। রাত সোফায় বসতে বসতে বলল, কিছু কি নিয়ে এসেছো শ্রেয়া? না মানে, নতুন বউ দেখতে হলে তো কিছু নিয়ে আসতে হয়। ইস, ভুলেই গেছি, কিছু যে আনতে হয়। নো প্রবলেম, এখন তো মনে করিয়ে দিলাম। যাও নিয়ে আসো। রাতের কথার প্রেক্ষিতে শ্রেয়া কিছু বলার জন্য মুখ খুলতে নিলে দরজার সামনে শ্রেয়া তার বাবাকে দেখে চুপ হয়ে গেল। সেই সাথে বিরক্তও হলো। ইচ্ছে করে ঠিক সময় করে চলে এসেছে সে। শ্রেয়ার বাবাকে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, বাসায় আয়। কথাটা বলেই চলে গেল সে। শ্রেয়া কিছুটা রাগান্বিত হয়েই চলে গেল। সন্ধ্যা, কণা, আমেনা বেগম আর রাত খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। সন্ধ্যা খাবার ফাঁকে আশারকে একবার ফোন করল, কিন্তু ফোন রিসিভ হলো না। কাজে ব্যস্ত আছে ভেবে দ্বিতীয়বার আর ফোন করল না। ব্রেকফাস্ট করে থালা বাসন সব ধুয়ে উপর করে রেখে নিজের রুমে আসলো। ওয়াইফাইটা অন করতেই ফোনের স্ক্রিনে আশারের ছোট একটা মেসেজ আসলো, সন্ধ্যাবতী, ইমার্জেন্সি হসপিটালে যেতে হচ্ছে এই রাতে। তোমার এই নিদারুণ ঘুমটাকে ভাঙতে ইচ্ছে করল না, সেজন্য আর ডাকিনি। মেসেজে বলে গেলাম। সন্ধ্যা স্মিত হেসে উঠল। ফের আশারের নম্বরে কল করল, একটুখানি তার কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু এবারও ফোন রিসিভ হচ্ছে না। লোকটা সকালের খাবার খেয়েছে তো? জিজ্ঞেসও তো করতে পারতেছে না। সন্ধ্যা ভার্সিটির জন্য প্রেজেন্টেশন করাই মনোযোগ দিল। রুমের এক কোণে সোফায় বসে আছে কণা। সামনেই বেডে বসে আছে রাত। কণা রাতকে পরখ করে নিল। রাত চিন্তিত। কণা কেশে গলা পরিষ্কার করে নিল। আপনার সাথে কিছু কথা ছিল। রাত এক পলক তাকালো কণার দিকে। কি কথা? আপনার না বাহিরে যাবার কথা ছিল? তাহলে সেখানে না গিয়ে বিয়েতে আসলেন কেন? তুমি তো চেয়েছিলে আমার জীবনে যেন তোমাকে ঠাঁই দিই। সেজন্য দিলাম ঠাঁই। বিশ্বাস হচ্ছে না কথাটা? রাহুল কেন করল না আমায় বিয়ে? হিসেব তো মিলছে না। এত হিসেব কেন মিলাতে হবে তোমার? হতে চেয়েছিলে আমার বউ, হয়ে গেছো ব্যাস। তাহলে এত কথা কেন? কণা ভ্রু কুঁচকাল। এটা কোন টোনে কথা বলল রাত? এভাবে কথা বলছেন কেন?
আমি জানতে পারবো না আপনি কেন আমায় বিয়ে করলেন? যে ছেলে আমাকে তার লাইফে জড়াতে চায়নি আকস্মিক বিয়ের দিন এসে বিয়ে করে নিল, কোনো কারণ ছাড়াই। আমি আসছি। রাত বাহিরে চলে গেল। কণা সোফায় বসে ভাবল একবার সন্ধ্যাকে জিজ্ঞেস করবে। সেজন্য রুম থেকে বেরিয়ে সোজা সন্ধ্যার রুমে আসলো। সন্ধ্যাকে ল্যাপটপে কাজ করতে দেখে কণা এগিয়ে এসে জিজ্ঞেস করল, ব্যস্ত নাকি এখন তুই? না না, বসো। কিছু বলবি? হু। আচ্ছা রাহুল কেন আমায় বিয়ে করলে না? আর রাত কেন আসলো? জানিস না এখনো? না। রাতকে জিজ্ঞেস করলাম, সে বললে না। আচ্ছা বাদ দে সেসব কথা। রাতের বলা হলে সে নিজেই বলবে তোকে। এখন বিয়ে করে কি পড়াশোনা চাঙ্গে উঠিয়ে দিবি? আইএলটিএস তো সম্পূর্ণ করতে পারলি না বিয়ের চক্করে। অনার্সটা শেষ হলে আবার শুরু করব। ঠিক আছে, আমি আসছি তাহলে। কণা চলে গেল। রুমে এসে ভাবতে লাগলো কিছু তো একটা হয়েছিল বিয়েতে, যার কারণে রাহুলের জায়গায় রাত এসেছিল। কণা একবার ভাবল রাহুলকে ফোন করবে, কিন্তু শাশুড়ির ডাকে আর করতে পারল না। ফোনটা বিছানাতে রেখেই শাশুড়ির কাছে গেল। বিকেল গড়াতেই আশার বাসায় আসলো। ক্লান্ত শরীর নিয়ে রুমে আসতেই দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে সন্ধ্যা ভেজা চুল মুছতেছে। কেবল গোসল করেছে বোধ হয়। এপ্রনটা খুলে নিশ্চুপে সন্ধ্যাকে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। ঘাড়ে মুখ গুজে আলতো করে চুমু খেয়ে বলল, এত দেরি করে গোসল কেন করো? ঠান্ডা লাগবে তো। আমার অভ্যাস আছে। ঠান্ডা লাগবে না। দুপুরে খেয়েছ? হুমম। আপনাকে কতবার ফোন দিলাম, রিসিভ তো করলেন না। সরি তার জন্য। আসলে ফোনটা কেবিনে রেখে অপারেশনে ছিলাম। তারপর অপারেশন থেকে বের হতেই জানলাম হসপিটালে নতুন এক ডক্টর আসতেছে। সেটা নিয়ে একটা মিটিং হলো। হয়তো আমাকে কয়েক মাসের জন্য দেশের বাহিরে যেতে হতে পারে। কয় মাসের জন্য? 2-1 মাস। আমাকে ছাড়াই থাকবেন? মুখ ভার করে বলল সন্ধ্যা। আশার সন্ধ্যাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি যাবে সাথে? হুম। তোমার পড়াশোনার কি হবে তাহলে? সামনেই না তোমার এক্সাম আছে। আমাকে সাথে নিবেন না সেটা বলুন। পড়াশোনার বাহানা দিচ্ছেন কেন? আশার সন্ধ্যার মুখ ফোলানো দেখে বুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা নিয়ে যাব। হ্যাপি? আশার আছিস? কথাটা বলতে বলতে শ্রেয়া তাদের রুমের ভেতর ঢুকল। সন্ধ্যা আকস্মিক শ্রেয়ার গলা শুনে ছিটকে উঠল। দরজার পানে তাকিয়ে শ্রেয়াকে দেখে ভ্রু কুঁচকাল। একটা মানুষ এতটা ম্যানারলেস কি করে হয়? কারো রুমে ঢুকতে হলে তো নক করে আগে তার উপস্থিতি জানান দিতে হয়। আর এ সোজা রুমে ঢুকে এসেছে। সন্ধ্যা সরে আসতে চাইল আষাঢ়ের থেকে। আষাঢ় সরতে দিল না, বরং আগের মতোই জড়িয়ে ধরে শ্রেয়ার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় সেটা কি ভুলে গেছিস? শ্রেয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কিভাবে জানবো তোরা রুমের দরজা খুলেই আষ্টে পৃষ্ঠে থাকবি? তা যা বলার জন্য এসেছিলাম শোন। বসার ঘরে গিয়ে বসো। আমি আসছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। সন্ধ্যা সরে আসলো এবার। আশার ওয়াশরুমে যেতে নিলে সন্ধ্যা বলে উঠে, আপনার সাথে ওর কিসের কথা আছে? গিয়ে শুনলে তো বলতে পারবো কি কথা আছে। সকালে এসেও একাই পাগলের মতো বকবক করছিল। নিখিল চলে যাওয়ার পর বোধ হয় পুরোপুরি পাগল হয়ে গেছে তোমার বোন। আশার একদম গোসল সেরে বের হয় রুম থেকে। বসার রুমে শ্রেয়াকে দেখে এগিয়ে গিয়ে সোফায় বসে বলল, বল কি বলবি? আষাঢ়ের পেছনে পেছনে সন্ধ্যাও এসেছে। শ্রেয়া সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, সেই কখন এসেছি? তোর বউ তো এক কাপ চা কফি কিছুই খাওয়ার কথা বলল না। বাসা থেকে খেয়ে আসিস না নাকি এ বাসায় আসার আগে? দাঁত চেপে বলল সন্ধ্যা। শ্রেয়া হেসে বলল, তোর হাতের চা দারুণ, এক কাপ খাওয়া। সন্ধ্যা রেগে তাকালো। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এরপর এ বাসায় আসলে বাসা থেকে চা সহ চায়ের কাপ নিয়ে আসবি খেতে খেতে। কি বলবি তাড়াতাড়ি বল শ্রেয়া। হু বলছি। তোর কি শাম্মীর কথা মনে আছে? কোন শাম্মী? আরে ভুলে গেলি?
কলেজ লাইফে যেই মেয়ে তোর পেছনে পড়েছিল আঠার মতো? হ্যাঁ, মনে পড়েছে। তা হঠাৎ ওর কথা কেন বলছিস? শুনলাম ও দেশে ফিরেছে। তো? বিশাল বড় ডক্টর? বাহ, ডক্টর? হ্যাঁ, ভালোই। কথাটা বলে আশার কানে ইয়ারফোন গুজে ফোন চালাতে লাগলো। হু, আগের থেকে যা স্মার্ট হয়েছে না। সেদিন কথা হলো আমাদের, এখানেই কোন হসপিটালে যেন জব হয়েছে। তারপর? মেয়েটা এখনো বিয়ে করেনি। তারপর? তোর কথা জিজ্ঞেস করলো। তারপর? বললাম তুই বিয়ে করেছিস আমার বোনকে। তারপর? তারপর আর কি? ও বলল তোকে এখনো ও ভুলতে পারেনি। তারপর? শ্রেয়া ভ্রু কুঁচকালো। তারপর ও তোকে বিয়ে করতে চাইল। তারপর? তারপর তোর মাথা। তারপর? শ্রেয়া এবার বুঝলো আশার কোনো কথাই কানে নেয়নি। তারপর? শ্রেয়া আশারের কান থেকে ইয়ারফোন খুলে নিল। আশার পাশ ফিরে তাকালো। ইয়ারফোন কেন খুললি? আমি তোকে কিছু বলছিলাম। শুনেছি তো। কি বলেছি বল? শাম্মীকে নিয়েই তো বলছিলি। ও তোর সাথে দেখা করতে চায়। হ্যাঁ, শুনলাম তো। আমাদের বাসায় নিয়ে আসিস, একবেলা পেট ভরিয়ে খাইয়ে দিব। সন্ধ্যা কেউ দেখা হয়ে যাবে। শ্রেয়া আর কিছু বলার আগেই সন্ধ্যা এসে হাজির। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, নে খা। শ্রেয়া চাটা খেয়ে নিল। কণা শ্রেয়ার গলার আওয়াজ শুনতে পেয়েছিল অনেক আগেই। বাবার সাথে কথা বলছিল বেকনিতে, সেজন্য আসেনি। এখন বের হয়ে আসলো। শ্রেয়া কণাকে দেখে বলল, নতুন বউয়ের মুখ তো কিছু না দিয়েই দেখে ফেললাম। রাত কোথায়? কণা ভ্রু কুঁচকালো। সন্ধ্যা মাঝখান থেকে বলে উঠল, তোর কাজ কি এই একটাই? বাসায় এসে জিজ্ঞেস করা একবার রাত কোথায়, তো আরেকবার আসার কোথায়? তুই কেন রেগে যাচ্ছিস এতে? রাগ হওয়াটা কি অস্বাভাবিক কিছু? দিনের বেশিরভাগ বেলা এখানে এসে টুকি মারিস। তুই বুঝতে পারিস না আমি তোকে আমার চোখের সামনে টলারেট করতে পারি না? তবুও কেন আসিস? ইনসাল্ট করছিস আমাকে? আশার কিছু বল তোর বউকে। আশার সোফা ছেড়ে উঠে যেতে যেতে বলল, তোদের দু বোনের মাঝে আমি কি বলবো? তুই কথার মাঝে আবার উনাকে টানছিস কেন? আমার ফ্রেন্ড, আমি টানবো না? না, টানবি না। ও আমার স্বামী। আরে থামো তোমরা। কেমন সতীনের মতো ঝগড়া করছো দু বোন ভাইয়াকে নিয়ে? কণা বিরক্ত হয়ে বলল। শ্রেয়া কাপটা রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। সন্ধ্যা মুখ বাঁকিয়ে বলল, খাওয়া শেষ, এবার বিদায় হ। বাসায় চা পাতা না থাকলে বলিস, দিয়ে আসব। বাসায় বসে বানিয়ে খাস। শ্রেয়া চলে গেল। সন্ধ্যা দরজা আটকিয়ে রুমে এসে দেখল আশার পানি খাচ্ছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে কোমরে দু হাত দিয়ে বলল, শাম্মীটা কে? আষাঢ়ের মুখ ফসকে পানি ফ্লোরে পড়ে গেল। কাশি দিয়ে উঠতেই সন্ধ্যা তড়িঘড়ি করে আষাঢ়ের মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, দেখে শুনে পানি খাবেন তো। আষাঢ় নিজেকে ঠিক করে নিল। কাশি থেমে যেতেই সন্ধ্যা ফের জিজ্ঞেস করল, শাম্মীটা কে? কে আবার একজন মেয়ে হবে? মেয়ে তো, সেটা আমিও জানি। শ্রেয়া কেন এই নাম বলল? আমাদের ক্লাসমেট ছিল। তারপর ইন্টারমিডিয়েট শেষ করে বাহিরে চলে গেছিল। দেশে নাকি ফিরেছে, সেটাই বলল। ও আচ্ছা। হু, একটু শুভ আমি। তো না করেছে কে? আর কিছু জিজ্ঞেস করবা? না। তবে শ্রেয়ার সাথে বেশি কথা বলেন না। আচ্ছা। রাত ঠিক 7টার দিকে রাত বাসায় ফিরে। সেই যে বের হয়েছে এখন আসলো। থমথমে মুখ করে বসে আছে। কণা কয়েকবার দেখল। ডিনার করবেন না? হু, আসুন। রাত ডিনার করে আসলো। কণা আজও শাড়ি পরেছে। রাত বিছানায় এসে শুল। কণাকে শুতে দেখে বলল, দিনে শাড়ি পরবে ভালো কথা, রাতে একদম শাড়ি পরে ঘুমাবে না। কেন? আমি বলেছি তাই। সেলোয়ার কামিজ পরে ঘুমাও। কিনে দিয়েছেন? আর আমার আনা হয়নি জামা কাপড়। কাল এনে দিব সেলোয়ার কামিজ। তারপর থেকে যেন আর শাড়ি পরে ঘুমাতে না দেখি রাতে। শাড়ি পরে ঘুমালে সমস্যা কি আপনার? শাড়ি কি আদৌ সামলাতে পারো তুমি? মানে? শাড়ির আঁচল থাকে এক জায়গায় আর তুমি থাকো আরেক জায়গায়।
আমার অসুবিধা হয়। কণা চুপ হয়ে গেল, আয়নার সামনে দাঁড়িয়ে আঁচলে সেফটি পিন গেঁথে বলল, আর পরব না রাতে শাড়ি। এই যে সেফটি পিন গেঁথে নিয়েছি, পায়ের দিক দিয়েও গাঁথো পারলে। আমি তাহলে আজকে আম্মার সাথে গিয়ে ঘুমাচ্ছি। পায়ে তো আর গাঁথতে পারবো না সেফটি পিন, তাহলে হাঁটবো কিভাবে? শাড়ি পরলে সবার এমন হবেই স্বাভাবিক। কথাটা বলে কণা চলে যেতে নিলে রাত বলে উঠে, মায়ের রুমে যাওয়া লাগবে না, ঘুমাও এ রুমেই, আমি আমার চোখকেই সামলে নিব। রাত আজ শপিং মলে এসেছে কণার জন্য জামাকাপড় কিনতে। তার হাত খরচের 20,000 টাকার মধ্যে থেকে 10,000 টাকা নিয়ে বের হয়েছে। মলে গিয়ে বাজেটের মধ্যে কয়েকটি 3 পিস বেছে নিল কণার জন্য। মল থেকে বের হতে গিয়ে চোখ পড়ল পাশের চটপটির স্টলের দিকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন মনে করে চটপটি নিয়ে নিল। তারপর বাসার পথে রওনা দিল। বসার ঘরে ঢুকতেই রাত দেখল কণা সোফায় চুপচাপ বসে আছে। হাতে শপিংয়ের প্যাকেটগুলো ধরে কণার দিকে এগিয়ে গিয়ে বলল, এই নাও। কণা প্যাকেটগুলো হাতে নিয়ে একটু অবাক হলো। বুঝল মহাশয় তার জন্য জামা নিয়ে এসেছে। কৃতজ্ঞতা প্রকাশ না করে কেবল মাথা নিচু করে প্যাকেট নিয়ে চলে যেতে নিলে রাত আবার ডেকে বলল, এই এটাও নিয়ে যাও। কণা ফিরে তাকালো। নীল পলিথিনের একটা ছোট ব্যাগ ধরে আছে রাত। কিছুটা কৌতূহল নিয়ে বলল, এটাতে আবার কি? রাত নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, চটপটি। কণার চোখে অবাক দৃষ্টি ফুটে উঠল। কার জন্য? রাত বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, জানি না, নেওয়ার হলে নাও, না হলে এখানেই রেখে গেলাম। কণার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিছু না বলে চটপটি নিয়ে গেল। রান্নাঘরে গিয়ে 2টি বাটিতে চটপটি ঢেলে নিল। রাত রুমে চলে গিয়েছিল। কণা চটপটি নিয়ে রুমে ঢুকল। রাত তখন ওয়াশরুমে ছিল। কণা বিছানায় বসে অপেক্ষা করতে লাগল। রাত ওয়াশরুম থেকে বের হতেই কণা এক বাটি চটপটি এগিয়ে দিয়ে বলল, নিন। রাত একবার বাটির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আমি এসব খাই না। কণা চমকে উঠে বলল, রিয়েলি? রাত ভ্রু কুঁচকে বলল, হুম। কণা হেসে বলল, আমি তো জানতাম আপনি এসব খান। রাত কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, জানলে কিভাবে? কণা নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তার মানে আপনার পছন্দ এসব, তাই তো? আমি কখন সেটা বললাম? এই যে বললেন জানলাম কিভাবে। এখন বকবক বাদ দিয়ে খান। একা একা খেতে আনিজি লাগে। রাত খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর কণার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চটপটির বাটি হাতে নিল। সোফায় বসে খেতে লাগল। কণা খাওয়ার সময় আর চোখে দেখল রাতকে। রাত খেতে খেতেই বলল, আর চোখে দেখার কি আছে এত? তাহলে কি সোজা চোখে দেখব? সারাদিনই তো দেখো। আপনি তো দেখেন না। কি দেখি না? আমাকে। তোমাকে দেখার কি আছে? অনেক কিছুই তো আছে। যেমন? আমার চোখ, আমার ঠোঁট, আমার ফেস, আমার হাত পা গলা। স্টুপিড, শাট আপ। তোমার এসব দেখে আমি কি করব? গুগল করেন। দেখেন কি বলে? কেন বউয়ের এসব দেখতে হয়? আচ্ছা এখন বাটিটা নিয়ে যাও। আমি কাজে বসবো। কিসের কাজে বসবেন? দেখি কিসের কাজে বসা যায়। খাওয়া পড়ার জন্য তো টাকা লাগবে, তাই না? কণা বাটি নিয়ে চলে গেল। আশার হসপিটালে এসে নতুন ডক্টর হিসাবে শাম্মীকে দেখে একটু চমকালই। সবার সাথে এক এক করে পরিচিত হচ্ছে। আশারের সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই ডক্টর আশার আহমেদ, হাউ আর ইউ? আশার হাত না বাড়িয়েই বলল, অ্যাম অ ফাইন। শাম্মী হাত নামিয়ে নিল। বাকি ডক্টরদের দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, আমাকে চিনতে অসুবিধা হয়নি তো মিস্টার আশার আহমেদ? আরাফাত এগিয়ে আসলো। তোমাকে কি আর ভুলা যায় বলো শাম্মী? কলেজ লাইফে যা ছাচড়া ছিলে তুমি, তোমাকে ভুলা তো ইম্পসিবল। শাম্মী বোধহয় একটু অপমানিত বোধ করল। তোমার অভ্যাসটা ঠিক সেই আগের মতোই আছে আরাফাত। আগ বাড়িয়ে এসে আশারের হয়ে কথা বলা। ফ্রেন্ড আমার, তার কথা আমি না বলে কি বাহির থেকে আরেকজন এসে বলবে? তাছাড়া দেশে আর কোনো হসপিটাল পেলে না?
এই হসপিটালে এসেই উঠতে হলো? জেনে শুনে আসলে নাকি অজান্তেই আসলে কোনটা? তুমি তো আবার সব প্ল্যান মাফিক করো, ইচ্ছাকৃতভাবে। তুমি যেটা ভাববে সেটাই। হুমম, বুঝলাম, কিন্তু আশার কিন্তু বিবাহিত, বুঝলে আগেই বলে দিলাম। আবার পুরনো ছাচড়ামি শুরু করে গায়ে পড়ো না কেমন। এখন নিজের কেবিনে গিয়ে কাজে মনোযোগ দাও। কাজে লাগবে, সাথে স্যালারিও পাবে। চল আশার, বিয়ের প্ল্যান করব আমরা। আশার ভ্রু কুঁচকালো। কিসের বিয়ের প্ল্যান? আরাফাত আশারকে নিয়ে কেবিনে আসলো। আশার চেয়ারে বসে বলল, কিসের বিয়ে? আরাফাত কলম দিয়ে আঁকাআঁকি করতে করতে বলল, ধুর, কিসের বিয়ে? এমনি ওখান থেকে আসার জন্য বললাম। তুই এখনো শাম্মীকে অপছন্দ করিস? তো করব না? বেয়াদব গায়ে পড়া মশা। ওপ সরি, মাছি একটা। কিভাবে তোর পেছনে পেছনে ঘুরতো? আবার তোকে ফাঁসানোর জন্য কি প্ল্যানটাই না করেছিল? সেদিন তোর জায়গায় আমি থাকলে দুটোর জায়গায় ডাবল চড়মে রেচুলের মুঠি ধরে কলেজের করিডোর থেকে নিচে ফেলে দিতাম। আচ্ছা বাদ দে, ওর সাথে তো আমাদের কথা বলার দরকার নেই। ও ওর মতো থাকবে, আমরা আমাদের মতো। সেটা ভেবে থাকলেই হয়। এবার কোনো গন্ডগোল পাকালে ট্রাস্ট মি, ওর ফর্সা চেহারায় এমন চড় মারব যে বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যাবে। সাথে আমিও দিব। কেমন? হু, আমি আগে দিব, তারপর তুই। কথাটা শুনতেই আশার হেসে ফেলল। বাচ্চাদের মতো আচরণ করতেছে তারা। রাতে আশার বাসায় ফিরল। খাবার টেবিলে সবাই খাবার খাওয়ার সময় হুট করে রাতের বাহিরে যাওয়ার কথা উঠল। আশার জিজ্ঞেস করল, যাচ্ছিস কবে তাহলে? রাত খেতে খেতে জবাব দিল, যাচ্ছি না আর বাহিরে, দেশেই থাকব, জব করব। আশার চমকালো, সাথে কনাও? দেশেই জব করবি মানে? তোর তো স্বপ্ন ছিল বাহিরে যাওয়ার। সব স্বপ্ন পূরণ হয় না ভাইয়া। এটা তো তোর পূরণ হতে যাওয়া স্বপ্নই। তাহলে আমি বাহিরে চলে গেলে কণাকে দেখবে কে? আর তাছাড়া কণার রেসপন্সিবিলিটি এখন আমার। এখন শুধু নিজের স্বপ্নের কথা ভাবলে তো আর হবে না। কণা চুপচাপ খেতে লাগলো আর ভাবতে লাগলো, তার জন্য কি তাহলে রাত নিজের স্বপ্নকে কুরবানি করতেছে? না, কথা বলতে হবে রাতের সাথে। দেশে কি করবি তাহলে? একটা প্রাইভেট কোম্পানিতে জবের অ্যাপ্লাই করেছি, দেখি কোন ফিডব্যাক তারা দেয়। আচ্ছা, যেটা ভালো বুঝিস। আশার সন্ধ্যা খেয়ে রুমে চলে আসলো। সন্ধ্যার শরীরটা আজ ভালো নেই, কেমন জ্বর ভাব। সন্ধ্যাকে রুমে এসে শুয়ে পড়তে দেখে আশার বলল, শরীর ঠিক আছে? সন্ধ্যা কম্বল মুড়ি দিয়ে বলল, কাল অবধি ছিল ভালো, আজ একটু অসুস্থ। কি হয়েছে? জ্বর ভাব মনে হচ্ছে। আশার এগিয়ে আসলো, কপালে হাত দিয়ে দেখল শরীরটা গরম। রাগী গলায় বলল, বলেছিলাম অবেলা করে গোসল করলে শরীর অসুস্থ হবে। বলতে না বলতেই অসুস্থ হওয়া সারা দেখলে? হু, দেখলাম তো। ঔষধ খাওনি নিশ্চয়ই? না। আশার ড্রয়ার থেকে ঔষধ বের করে সন্ধ্যাকে খাইয়ে দিল। মাথা ব্যথা করেতেছে? আপাতত করতেছে না, রাতে করতে পারে। ব্যথার ঔষধ দেই তাহলে? যখন উঠবে তখন খেয়ে নিবনি। আপনি লাইট নিভিয়ে পাশে এসে আমাকে জড়িয়ে ধরুন তো, শীত করতেছে। আশার লাইট নিভিয়ে কম্বলের তলে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। সন্ধ্যা মৃদু শব্দ করে বলল, ঠান্ডা শরীর আপনার। আমার ঠান্ডা লাগতেছে, সরুন। আগে হাত পা গরম করে তারপর ধরবেন। আশার সরল না বরং ঠান্ডা হাত সন্ধ্যার কামিজ ভেদ করে পেটে স্পর্শ করল। সন্ধ্যা খামচে ধরল সেই হাত, পেট থেকে সরাতে সরাতে বলল, হাত দিচ্ছেন কেন? সরান হাত। আশার কানে ফিসফিস করে বলল, উহু, গরম হচ্ছি তো। কথাটা বলেই পা দুটো সন্ধ্যার পায়ের সাথে মিলিয়ে দিল। সন্ধ্যার ইচ্ছে করল আষাঢ়ের মাথার চুল টেনে ছিঁড়তে। দীর্ঘ শ্বাস ফেলে আষাঢ়ের গলায় কামড় বসিয়ে দিল। আষাঢ় মৃদু চিৎকার করে উঠল। সন্ধ্যা ছেড়ে দিলে আষাঢ় কামড় দেওয়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, এভাবে কেউ কামড় দেয়? চুমু না দিয়ে? আমি দেই। কণা থালাবাসন ধুয়ে রুমের দিকে যাচ্ছিল।
আশারদের রুম পার হতেই তাদের কথোপকথনগুলো কানে আসে। কণা দাঁড়িয়ে যায়, তারপর কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি করে দরজার সামনে থেকে সরে চলে যায়। রুমে এসে রাতকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে পাশে বসল। রাত একবার তাকিয়ে ফের ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? হুম, বলো। বলছি, আপনি শুধু শুধু কেন আমার জন্য আপনার এতদিনের স্বপ্নকে জলাঞ্জলি দিবেন? আপনি বাহিরে চলে যান, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ব্যতীত আরও কেউ আছে নাকি তোমাকে নিয়ে ভাবার জন্য? বলে দাও কেউ থাকলে, তাহলে শুধু শুধু তোমাকে নিয়ে মাথা ঘামাবো না। কণা ভরকে গেল, আমি সেটা মিন করেছি নাকি? আমি আপনার ভালোর জন্যই তো বললাম, সাথে আমারই। তোমারও মানে? যাতে ইন ফিউচার আমায় কথা শোনাতে না পারেন যে আমার জন্য আপনার কোনো স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে। এত ভাবতে হবে না আমাকে নিয়ে তোমার। কেন, আপনাকে নিয়ে ভাবার জন্য আরও কেউ আছে নাকি? রাত আর চোখে তাকালো। আমার কথা আমার উপরই অ্যাপ্লাই করছো? না তো। জিজ্ঞেস করলাম। কেউ তো নেই মনে হয়। জানা সত্ত্বেও জিজ্ঞেস করলে কেন? কেউ নেই তাহলে তো আপনাকে নিয়ে আমিই ভাববো, তাই না? আপনি চলে যান। আমি বাহিরে চলে গেলে তাতে তোমার কি লাভ? আমার আবার কি লাভ? লস তো আপনার। আমি তো আমার লস নিয়ে ভাবছি না, তাহলে তুমি কেন ভাবছ? লাভ লস যাই হোক না কেন, আমি দেশেই থাকছি। এখন গিয়ে ঘুমাও যাও। বকবক করে কাজে ব্যাঘাত ঘটিও না। নতুন সকাল বয়ে আনে সুখবর। রাতের জন্য আজকের দিনটা একটু বেশিই স্পেশাল, কারণ আজ তাকে জবের জন্য ডাকা হয়েছে। আজ সকাল 10টার দিকে ইন্টারভিউ। রাত নিজেকে তৈরি করে নিচ্ছে। কণা রান্নাঘরে রান্না করতেছে। রাত রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলো। গলা ছেড়ে কণাকে ডেকে বলল, খাবার কি হলো? কণা প্লেটে খাবার সাজিয়ে আনতে আনতে বলল, হ্যাঁ হয়েছে। প্লেটটা টেবিলে রাখল। রাত খেতে শুরু করল। খাওয়া শেষে ব্যাগ কাঁধে নিয়ে কণার দিকে তাকিয়ে বলল, আসছি। কণা দরজার কাছে এগিয়ে এসে দাঁড়ালো। রাত বের হতেই কণা পেছনে থেকে বলে উঠল, অল দ্য বেস্ট। রাত পেছনে ফিরল। স্মিত হেসে চলে গেল। সন্ধ্যার শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল ভোরের দিকে। আশার হসপিটালে আসার আগে সন্ধ্যার জ্বর চেক করে তাকে মেডিসিন খাইয়ে এসেছে। এখন সন্ধ্যার ফোনে ফোন দিল সন্ধ্যার অবস্থা জানার জন্য, কিন্তু সন্ধ্যার ফোন সুইচ অফ। আশার কণাকে ফোন দিল। কণা নিজের রুমে বসেছিল। আশারের ফোন পেয়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আশার অস্থির কণ্ঠে বলে উঠল, কণা, সন্ধ্যা কেমন আছে এখন? জ্বর কিছুটা কমে গেছে ভাইয়া, এখন শুয়ে আছে। খাইয়েছিলে কিছু? হ্যাঁ, অল্প করে খেয়েছিল। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, রাত বাসায়? না, উনি তো ইন্টারভিউ দিতে গেছে। ওহো, আজ ছিল ইন্টারভিউ? হ্যাঁ। আচ্ছা, রাখছি তাহলে। আশার ফোন কেটে দিল। আকস্মিক দরজায় কড়া নাড়ার শব্দ শুনতেই দরজার পানে তাকিয়ে দেখল নার্স এসে দাঁড়িয়ে আছে। সব রেডি করা হয়েছে? নার্স মাথা ঝাঁকিয়ে হুমম বলল। আশার কেবিন থেকে বের হয়ে রেডি হয়ে নিল অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারে ঢুকতেই দেখল শাম্মীও এসেছে। আশার শাম্মীকে এভয়েড করে অপারেশন শুরু করল। অপারেশনের পুরোটা সময় শাম্মী আশারকে হেল্প করেছে। সাকসেসফুলি তারা অপারেশনটা শেষ করে। অপারেশন শেষ করে আশার নিজের কেবিনে চলে আসে। নার্সকে ডেকে জেনে নেয় আজ আর কোনো অপারেশনের শিডিউল আছে কিনা। নার্স জেনে জানালো আজ আর নেই। আশার হসপিটাল থেকে বেরিয়ে আসলো সন্ধ্যার দিকে। বাসায় আসার পথে শপিং মলে ঢুকল। আজকাল শীত পড়ে খুব। সন্ধ্যা সহ বাসার সকলের জন্য শীতের পোশাক কিনে নিল। মল থেকে বের হতেই ফুলের দোকানে চোখ গেল। সন্ধ্যার ভীষণ পছন্দ ফুল। আশার সাদা গোলাপ সহ বেলি ফুলের মালা নিল একটা। আজ সন্ধ্যাকে নিজ হাতে পরিয়ে একটু বের হবে রাতে। বাসায় ফিরতে আষাঢ়ের 7:30 বেজে গেল। রুমে ঢুকে সন্ধ্যাকে মাথা চেপে সোফায় বসব থাকতে দেখে আষাঢ় এগিয়ে গিয়ে পাশে বসল, কাঁধে হাত রেখে বলল, খুব বেশি খারাপ লাগছে? সন্ধ্যা মাথা তুলে তাকালো। পাশে আষাঢ়কে দেখে মুচকি হাসার চেষ্টা করল। ঠিক আছি।
আশার বসা থেকে উঠে ড্রয়ার থেকে জ্বর মাপার যন্ত্রটা বের করে সন্ধ্যার মুখে দিয়ে জ্বর চেক করে নিল। না, জ্বর বেশি নেই, জ্বর কমে গেছে, জাস্ট মাথা ব্যথা করছে। 1 কাপ কড়া রং চা হলে ভালো হতো। একটু কণাকে বলবেন বানিয়ে দিতে। হাঁটতে পারবে? সন্ধ্যা ভ্রু কুচকালো। হাঁটতে পারবো না কেন? তাহলে চাদরটা পেঁচিয়ে নাও, তোমাকে নিয়ে আজ টঙের দোকানে গিয়ে চা খাওয়াবো। খাবে? সন্ধ্যার চোখ মুখ খুশিতে জলজল করে উঠল। সত্যি? হু। সন্ধ্যা চাদরটা জড়িয়ে নিল শরীরে। আশার গায়ের এপ্রনটা খুলে পোশাক বদলে একটা ট্রাউজার আর শার্ট পরে তার উপর কালো হুডি পরে নিল। সন্ধ্যা সোফায় বসে অপেক্ষা করতে লাগল। আশার ওয়ার্ড্রোবের উপর রাখা ফুলগুলো হাতে নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে বলল, হাত দাও তো সন্ধ্যাবতী। সন্ধ্যা হাত বাড়িয়ে দিল বিনা বাক্যে। আশার বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিল। সন্ধ্যা আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, ফুল এনেছেন? আই লাভ ফ্লোয়ার। জানি তো, সেজন্য আনা। উঠে দাঁড়াও তো। কেন? আরো কিছু দিবেন নাকি? হুম। সন্ধ্যা উঠে দাঁড়াতেই আশার সন্ধ্যার লম্বা কেশ খুলে দিয়ে কানের পাশে সাদা গোলাপটা গুজে দিয়ে বলল, নাও পারফেক্ট। সন্ধ্যা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখে বলল, কেমন দেখাচ্ছে আমায়? আশার সন্ধ্যার পাশে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত গুজে বলল, স্নিগ্ধ। সন্ধ্যা হেসে ফেলল। আশার সন্ধ্যার হাত ধরে বেরিয়ে গেল। রাত এসেছে, অনেকক্ষণ হয়েছে। ইন্টারভিউটা দারুণ হয়েছে। আশা করছে জবটাও হয়ে যাবে। কণাকে এক মগ কফি আনতে বলে রুমে এসে ফ্রেশ হয়ে জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। আকস্মিক চোখ গেল রাস্তায়। বাড়ির সামনের রাস্তাতেই আশার সন্ধ্যা চাদর জড়িয়ে হাতে হাত রেখে হাঁটছে। দৃশ্যটা দূর থেকে দেখল রাত কণা। কণা কেবলই এসেছে রাতের কফির মগ নিয়ে। সন্ধ্যা আশারকে দেখে মুচকি হেসে বলল, খারাপ লাগছে? রাত হকচকিয়ে গেল পাশে কণাকে দেখে। মনে হলো চুরি করে ধরা পড়ার মতো অবস্থা। তড়িঘড়ি করে কণার হাত থেকে কফির মগটা নিয়ে বলল, খারাপ লাগবে কেন? প্রথম ভালোবাসা ছিল কি না, সেজন্য। সেটা একান্তই আমার পৃথিবীতে ছিল। একান্ত অনুভূতি, একান্ত ভালোবাসা, সব একান্তই। আমি জানার পর তা আর একান্ত থাকে না। একটা ভুল দিনে জেনে গেছ হয়তো, তবে আমি কখনোই বলবো না প্রথম ভালোবাসা ভুলে যান। কেন? তোমার হাজবেন্ড আরেকজনকে ভালোবাসবে আর তুমি না করবে না? না, আমি হিংসুটে মেয়ে নই যে সামান্য এটা নিয়ে জেলাস ফিল করব। আমি জানি আপনি ভালোবেসে গেলেও তাকে পাবেন না। এখন আমিই আপনার বর্তমান ভবিষ্যৎ। মাঝে মধ্যে হিংসুটে হওয়া ভালো। এটা আমার দ্বারা হবে না। যদি ধরো আমার তোমার প্রতি ভালোবাসা আসলো না তখন? কণা হাসল। আমি সময়ে বিশ্বাসী। জানি উপরওয়ালা এতটা নির্দয় আমার উপর হবেন না। যদি ধরুন আপনি আপনার প্রথম ভালোবাসাকে পাননি, তাহলে ধরে নিবেন আপনার ভালোবাসাটা ভুল ছিল না, ভুল ছিল ভালোবাসার মানুষটাকে ভালোবাসা। সেজন্য মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে তখন সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীর, আরো বিশুদ্ধ। খুব জানো দেখছি। আগে না জানলেও এই কয়েকদিনে উপন্যাস বই পড়তে পড়তে জেনে গেছি। তোমাকে অখুশি আমি কখনোই রাখবো না কণা। খুশিও তো রাখতে পারছেন না রাত। কি করলে খুশি হবে? আমি তেমন আহামরি কোনো কিছু চাই না রাত। আমাকে শুধু একটু সময় উপহার দিবেন, একটু ভালো করে হাসি মুখে কথা বলবেন। মাঝরাতে হঠাৎ করে রাতের শহরে ঘুরতে বের হবেন আমার সাথে। মাঝে মধ্যে বাসায় আসার পথে আমার জন্য 30 টাকা দিয়ে একটা ফুল কিনে আনবেন, ব্যাস, আর কিছু না। আমরা কি খুব ভালো ফ্রেন্ড হতে পারি না? ভালোবাসা তো চাইছি না। আপনার যখন ইচ্ছে হবে তখন না হয় বাসবেন, জোর তো নেই এতে। রাত চুপচাপ শুনল কথাগুলো। কফির মগে চুমুক দিয়ে বাকি কফির মগটা কণার হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। শুনেছি স্বামীর এটো খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। আশার সন্ধ্যাকে নিয়ে রাস্তার মোড়ে থাকা চায়ের দোকানে নিয়ে আসলো। দোকানটায় কেবল 2-3 জন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে।
আশার সন্ধ্যাকে একটি বেঞ্চে বসিয়ে দোকানদারকে ডেকে বলল, 2 কাপ কড়া রং চা দিন। সন্ধ্যা চারপাশটা তাকিয়ে দেখল। ছোট্ট দোকানটা খুব সাধারণ, কিন্তু জায়গাটায় যেন এক ধরনের স্নিগ্ধতা আছে। হালকা শীতের সন্ধ্যায় গায়ে চাদর জড়িয়ে মাথায় ফুল গুজে সে যেন আরো আলাদা লাগছে। আশার তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখানে কি এত দেখার আছে? সন্ধ্যা হাসল, ভীষণ ভালো লাগছে। চা এসে গেল। আশার একটা কাপ তুলে সন্ধ্যার হাতে দিল। এই নিয়ে আজকে আমাদের প্রথম বাইরে বের হয়ে চা খাওয়া। বিশেষ মনে হচ্ছে না? সন্ধ্যা চায়ের কাপ হাতে নিয়ে হেসে বলল, বিশেষ অবশ্যই, তবে চায়ের সঙ্গে যদি একটা চানাচুর থাকত। আশার হেসে দোকানদারকে ডেকে এক প্যাকেট চানাচুর নিয়ে নিল। তোমার চাওয়া পূরণ হলো। আর কিছু লাগবে? সন্ধ্যা গম্ভীর মুখ করে বলল, হ্যাঁ, গল্প চাই। গল্প? কিছু একটা বলো। আশার হেসে বলল, ঠিক আছে বলছি, শুনো তাহলে। সন্ধ্যা মুচকি হেসে বলল, বলুন শুনি। আশার শুরু করল, একবার এক লোক বাজার থেকে একটা মোরগ কিনে আনলো। মোরগটা খুব দুষ্টু, সারাক্ষণ বাড়ি দৌড়াদৌড়ি করে, কাউকে শান্তিতে থাকতে দেয় না। একদিন লোকটা রেগে গিয়ে মোরগকে বলল, শুন, যদি শান্ত হয়ে না থাকিস তোকে রান্না করে ফেলব। মোরগ কিছুক্ষণ শান্ত থাকলো, কিন্তু পরদিন সকালে আবার পুরো উঠানে তাণ্ডব চালিয়ে দিল। লোকটা রেগে গিয়ে সত্যিই মোরগকে কেটে ফেলল আর রান্না করতে বসল। যেই রান্না শুরু হয়েছে, মোরগের ভূত লোকটার সামনে এসে দাঁড়ালো। মোরগ বলল, তোমার সাহস কিভাবে হলো আমাকে কাটার? লোকটা ভয় পেয়ে বলল, ভাই তুমি খুব দুষ্টু ছিলে, তাই বাধ্য হয়ে কেটেছি। মোরগ বলল, শাস্তি হিসেবে তোমার পুরো জীবন আমাকে কোক্ক ডাকতে হবে। লোকটা বলল, ভাই আমি মানুষ, কোক্ক ডাকতে পারি না। মোরগ বলল, আজ থেকে পারবা। পরের দিন থেকে লোকটা যেই মুখ খুলত শুধু কোক্ক বের হতো। দোকানে গিয়ে চা চাইতে গেলেও বলতো, কোক্ক 1 কাপ চা। লোকজন হাসতে হাসতে বলতো, ভাই তুমি মানুষ না মোরগ? এরপর লোকটা ডাক্তার দেখানোর জন্য গেল। ডাক্তার তাকে দেখে বলল, আপনার এই রোগের জন্য একটা পোলাও রান্না করে খেতে হবে। লোকটা বলল, কোক্ক পোলাও? ডাক্তার বলল, না, মুরগি পোলাও। শেষে লোকটা মোরগের ভূতের কাছে গিয়ে বলল, ভাই আমায় ক্ষমা করে দাও, আর কোক্ক ডাকবো না। এবার শান্তি দাও। মোরগ বলল, এক শর্তে ছাড়, আমাকে রান্না করে খেয়েছো, এবার প্রতিদিন আমাকে পোলাও বানিয়ে দিবি। লোকটা কাঁদতে কাঁদতে বলল, ভাই তুমি ভূত হয়ে খাবার দাবি করছো? মোরগ বলল, তাই তো, ভূত হলেও আমার স্টাইল আছে। লোকটা প্রতিদিন কোক্ক ডাক দিতে দিতে গ্রামের মানুষদের বিনোদনের কেন্দ্র হয়ে গেল। সন্ধ্যা হেসে কুটিকুটি হয়ে বলল, এটা গল্প ছিল? আশার কাঁধ ঝাঁকিয়ে বলল, অবশ্যই। সন্ধ্যা চায়ের কাপ নামিয়ে বলল, এসব গল্প কিভাবে বানান? আশার একটু গম্ভীর হয়ে বলল, ওভাবেই। চায়ের দোকানে বসে তারা আরো কিছুক্ষণ গল্প করল। আশার মাঝে মাঝে সন্ধ্যার দিকে তাকাচ্ছিল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি যা তার সমস্ত ক্লান্তি মুছে দেয়। দোকানে চায়ের টাকাটা দিয়ে দোকান থেকে বের হয়ে তারা হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। সন্ধ্যা গায়ে চাদরটা ঠিক করে বলল, আপনি সবসময় এমন থাকলে আমি কখনো অসুস্থ হব না। আশার হেসে বলল, তুমি শুধু সুস্থ থাকো, আমি বাকিটা সামলে নেব।